মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমি কোনো পলিটিক্যাল পার্টিকেই পাত্তা দিই না। আর বোঝে বলেই না মেয়েটা ওর গায়ে একদম এঁটুলির মতো সেঁটে আছে। আপনি বুঝি আমাকে একান্তে গান শোনাতে চান? তোমার বাবাকে নাকি পাওয়া যাচ্ছে না, কি বলছো? শুভাশিসকে ঠেলে সরিয়ে ইন্দ্রাণী ছিটকে উঠে বসল বিছানায়। আবরণহীন অশক্ত ইন্দ্রাণী। ও তো রাজর্ষির রিলেটিভ। না না, রিলেটিভ কিছু না, আমার বাবা ওদের ফ্যামিলি ফিজিশিয়ান। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে কাছের মানুষ, পঞ্চম পর্ব। ভাই ফোঁটার পরদিন রঘুবীরের সঙ্গে উলুবেড়িয়া গেল আদিত্য। 1:30 নাগাদ অফিসে পৌঁছে দেখল রঘুবীরের লোক চেয়ারে নেই। আগের দিনও ছিল না। কোথায় যে ঘুরে বেড়ায় লোকটা। সরকারি অফিসে এখনো পুজোর আমেজ। টেবিলে কাজকর্ম নেই, অনেক চেয়ারই ফাঁকা। গোটা ঘরেই কেমন যেন ঝিমুনি ঝিমুনি ভাব। দেখে মনে হয় এখন যেন হেমন্ত নয়, শীত ঋতু। রঘুবীরের পেছন পেছন অফিসারের চেম্বারে ঢুকে আদিত্য দাঁড়িয়ে পড়ল। গোলগাল চেহারার স্যারটি এখন আহারে নিমগ্ন। বছর 50-এর স্যারটি আস্ত দুটো মানুষ দেখে বেশ বিব্রত যেন। আদিত্যরা তার খাবার কেড়ে নেবে এমন সন্ত্রস্ত ভঙ্গিতে টিফিন কৌটোর মুখ চাপা দিয়েছে 2 হাতে। কি ব্যাপার স্যার? ওই অর্ডারটার ব্যাপারে এসেছিলাম। অর্ডার? কোন অর্ডার বলুন তো? ওই যে স্যার, উদয়নারায়ণপুরে কয়েকটা কালভার্ট সারানোর কাজ। মহালয়ের আগে এলাম, সুজিতবাবু ছিলেন, আপনার সঙ্গে কথা হলো। আপনি তো বললেন স্যার 2-1 দিনের মধ্যে ইস্যু হয়ে যাবে। বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি নাম আপনাদের বলুন তো? স্যার, ত্রিমূর্তি এন্টারপ্রাইজ। আমরা আগস্ট মাসে কোটেশন জমা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। তা অর্ডারটা তো এখনো হয়নি। কবে হবে স্যার? এখন তো আর হবে না, ইলেকশনের ডেট ডিক্লেয়ার্ড হয়ে গেছে না, এখন আর নতুন কোনো অর্ডার বের করা যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে স্যার? ওয়েট করুন, ইলেকশনের পরে নতুন গভর্নমেন্ট আসুক, তারপরে দেখা যাবে। আদিত্য রঘুবীরের মুখের দিকে তাকালো। রঘুবীর আদিত্যর হঠাৎ কি মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে পকেট থেকে সুজিত মণ্ডলের জন্য কেনা সিগারেটের প্যাকেটটা বের করে টেবিলে রাখল রঘুবীর। স্যার নিন। বলছিলাম কোনোভাবেই কি কিছু হয় না স্যার? না ভাই, হয় না। স্যার, আমরা অনেক আশা করে বসে আছি, 3 মাস তো হয়ে গেল। উপায় নেই ভাই, আপনাদের এখনো এনলিস্টমেন্ট হয়নি। এসব কাজ করলে তবে আপনাদের ক্রেডেনশিয়াল তৈরি হবে। এখন এই ভোটের মুখে আপনাদের অর্ডার দেওয়াটা অনৈতিক। এই সময় এমনিতেই গভর্নমেন্টের সব কাজকর্ম স্টপ হয়ে যায়, জানেনই তো সব। আচ্ছা স্যার, আসি। বাইরে বের হয়ে খবর পেল সুজিতদা এইমাত্র বেরিয়ে গেলেন। রঘুবীর ঊর্ধ্বশ্বাসে দৌড়ল, পেছনে আদিত্য। কোর্ট চত্বরে থই থই ভিড়। পুজো শেষ হতেই লোকজন নতুন উদ্যমে মামলা মোকদ্দমায় নেমে পড়েছে। অনেকদিন পর আজ কোর্ট খুলেছে। উকিলদের চেহারাতেও বেশ উপসী বিড়ালের ভাব। অনেকেই ইতিউতি শিকারের সন্ধানে ঘুরছে। সুজিত মণ্ডলকে পাওয়া গেল একটা চায়ের দোকানে। রঘুবীরকে দেখে গ্লাস হাতে উঠে এলো লোকটা। কি ব্যাপার, সাহেবের ঘরে গেছিলেন কেন? এখনো অর্ডারটা হাতে পেলাম না, যাব না। আর আপনি তো বলেছিলেন যে পুজোর আগেই নাকি পোস্টে চলে যাবে। যায়নি বুঝি? কেন, আপনি জানেন না? সবই জানি, তা বলে আপনারা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবেন? আরে সেটা নয়, আসলে আপনাকে পেলাম না, তাই
স্যারের সঙ্গে একটু আলাপ পরিচয় রাখতে হয় না, সেই জন্যই গিয়েছিলাম আর কি। স্যার আপনাদের অর্ডার দিতে পারবেন তো? ওই আলু ভাতেটার নিজে থেকে একটা সাইন করারও মুরত আছে? উনি তো বললেন যে ভোটের আগে নাকি আর কিছুই হবে না। হ্যাঁ, সেটা একটা প্রবলেম বটে। আসুন চা খেতে খেতে কথা বলা যাক। না, এখন আর চা খাবো না, কাজের কথাটাই হোক। দেখুন মাসখানেক তো আপনাদের অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, পুরো টাকাটা যদি দিয়ে যেতেন কবেই অর্ডার বাড়ি পৌঁছে যেত। মানে আমি তো আপনাকে পুরো টাকাটাই পাঠিয়ে দিয়েছি। পুরো কোথায়? আরে 1000-এর মধ্যে তো 700। ওই টাকাটা কজনের মধ্যে ভাগ হবে জানেন? আরে আমি আছি, বড়বাবু আছে, সাহেবের পিয়ন আছে, টাইপিস্ট আছে। যে 300 টাকা বাকি আছে ওটাই তো সাহেবের পাওনা। ওই টাকাটা সাহেবের হাতে না দিয়ে সাহেবকে সই করতে বলবো, আমার একটা প্রেস্টিজ নেই? আদিত্য বিমূঢ় চোখে রঘুবীরকে দেখছিল। 1000 টাকাই তো চেয়ে নিয়েছিল রঘুবীর, 700 দিয়েছে কেন? আমি তো আপনাকে বলেইছিলাম যে বাকি টাকাটা অর্ডার হাতে পেলে আমি দিয়ে দেব। আপনি একটু আমাকে বিশ্বাস করতে পারলেন না? দেখুন মশাই, 300 টাকাটা বড় কথা নয়। আপনাদের সঙ্গে নতুন কাজ শুরু করছি, গোড়াতেই যদি এই ধার বাকি শুরু হয়ে যায়। আরে 26,000 টাকার একটা অর্ডার পেয়েছেন, তার থেকে মাত্র 1000 টাকা বার করতে এত কিন্তু করলে পরে আপনাদের বড় কাজ দেব কোন ভরসায়? আচ্ছা বেশ, কাল পরশুই আপনাকে টাকা দিয়ে যাব। এখন তো আর দিলেও হবে না। মানে কেন? ভোটটা যাক। তা ব্যাক ডেটে অর্ডার বের করে দিতে পারবেন না? না, ওইসব 2 নাম্বারই কাজ আমি করি না। আপনি বরং টাকাটা দিয়ে যান, ইলেকশনের পরে এসে অর্ডার নিয়ে যাবেন। রায়দা শোনো, মাত্র তো আর 1-1.5 মাসের অপেক্ষা, তাই না? আদিত্য নিষ্প্রভ মুখে হাসল। অগত্যা শেষ 2টো সিগারেট বের করে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল আদিত্য। সুজিতকে সিগারেট দিয়ে লাইটারের জন্য পকেটে হাত ঢুকিয়েও সাবধান হয়ে গেল। পানের দোকানের গায়ের জ্বলন্ত দড়ি থেকে ধরালো নিজের সিগারেট। লাইটারটা বেঁচে গেল ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানুষের বিপদ যে কোন দিক দিয়ে আসে। সুজিত সিগারেট ধরিয়ে গল্প জুড়েছে। তা ইলেকশনের হাল কি বুঝছেন? হ্যাঁ, আমরা আদার ব্যাপারী, আমাদের জাহাজের খবরে কি কাজ? হ্যাঁ, এ আবার কি কথা? নাগরিক হিসেবে আপনার একটা ভাবনা চিন্তা নেই? আপনার কি মনে হয় এই করাপ্ট গভর্নমেন্টে থাকা উচিত? আরে দেশের নাম করে যারা কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের টিকে থাকার কোনো অধিকার আছে? কি উত্তর দেবে আদিত্য ভেবে পেল না। মুখে একটা হাসি ধরে রাখল, শুধু হাসিটাই কাল হলো। মশাই বলছি, আমাদের ইলেকশন ফান্ডে কিছু টাকা পয়সা দিন। তা কত দিতে হবে? কত আর বলি বলুন তো, কত ওই 50-100 দিন? না, এই 100টা অনেক বেশি হয়ে যাবে। 50টা ঠিক আছে। হ্যাঁ তাই না? রায়দা, ও রায়দা, এই 50টা টাকা দাও না। ময়লা নোটের মতো মুখ করে টাকাটা বার করলো আদিত্য। সুজিত 2 আঙুলে ধরে আছে টাকাটা। রসিদ লাগবে নাকি? তাহলে তো আবার না, এখন দিতে হবে না। আমি তো কাল পরশু টাকা দিতে আসবো, তখন দিয়ে দেবেন। সুজিত মণ্ডল চলে যাওয়ার পরেও অনেকক্ষণ ধন্ধ মেরে দাঁড়িয়ে রইল আদিত্য। পকেটে মাত্র 19 টাকা পড়ে আছে। যাক, বাড়িটা ফিরতে পারবে। ওই টাকা কটা থাকলে কয়েকটা দিন চলে যেত। আবার কাল সকালে হাত পাততে হবে ইন্দ্রাণীর কাছে। ও রায়দা, আমার উপর খুব রেগে গেলে নাকি? না, রাগ করে আর কি করব? এসব হচ্ছে আমার ভাগ্য। বিশ্বাস করো রায়দা, মাসি খুব অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার 1 গাদা ক্যাপসুল লিখে দিল। পকেটেও সেদিন একদম কিছু ছিল না, তাই। কিন্তু তুমি তো আমাকে কিছু বলনি। না, আসলে রোজই বলবো করে ভুলে যাই রায়দা। আর ওই লোকটাও কটা মাত্র টাকার জন্য এরকম হারামি পড়া করবে, কি করে জানবো বলো তো? আর তারপরেও আমার 50 টাকা খসিয়ে দিলে তুমি। আরে ও টাকাটা না দিলে হয়তো লোকটা কাজটাই দিত না। কাজটা উনি কিন্তু এখনো দেননি। আরে না, দেবে। ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি তো আছি। কাজটা তুমি একদমই ভালো করনি। তুমি আমাকে অ্যাকিউজ করছো? ইয়েস,
শুধু তোমার গলতির জন্য কাজটা পিছিয়ে গেল। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছ। তুমি এ কথা বলছো রায়দা? তুমি? আমি কার জন্য এত খেটে মরছি? তুমি তো আমাদের বাড়িতে গেলে না, গেলে দেখতে পেতে দুমুঠো অন্ন সংস্থান করার ব্যবস্থা আমার আছে। আশেপাশের 5টা লোক বাবা ঠাকুর বলে আমাকে সম্মান করে, আমার কাছ থেকে গ্রহরত্ন কেনে, বিপদে আপদে পরামর্শ নেয়। শোনো রায়দা, আমরা রাজভোগ না খেতে পারি, কিন্তু এই মাসি বোনপো নুন ভাত খেয়ে থাকি। আমার এই ব্যবসা করে ছোটাছুটি কার জন্য? সবই তো তোমার জন্য। একে ধরা, ওর পিছনে ছোটা, তাকে লাইন করা, এসবের জন্য কোনোদিন মূল্য চেয়েছি আমি? রায়দা, আজ এই সামান্য 300 টাকার জন্য, আর সেও তো শুনলে কাল পরশু এসে দিয়ে যাব। থাকো সব কথা। না রায়দা, না, থাকবে কেন? তুমি যখন বিশ্বাস অবিশ্বাসের কথা তুললে, তখন অনেক কথা স্পষ্ট হওয়াটা দরকার। বললাম তো, থাক না ওসব কথা। না রায়দা, আমি বড় কষ্ট পেয়েছি, বড় কষ্ট পেয়েছি। আমি যে রাগের মাথায় কি বলি, কি ভাবি, তার কোনো ঠিক থাকে না। হ্যাঁ, তা ঠিক। রাগ হলো চণ্ডাল। রায়দা, এই ব্রাহ্মণ সন্তানের উপর একটু ভরসা রাখো, আমার দ্বারা তোমার কোনো অনিষ্ট হবে না। নার্সিংহোম উদ্বোধনের দিন 4 পর পার্টি দিল শুভাশিস নিজের ফ্ল্যাটে। দিনটা রবিবার, তার উপর উপলক্ষ নতুন নার্সিংহোম। অরূপ, শালিনী, শুভাশিস 3 জনেরই পরিচিত গণ্ডির মানুষ ঝেঁটিয়ে এলো পার্টিতে। হই হুল্লোড়, হাসি তামাশার বান বয়ে গেল। নিয়ম মাফিক চটুল ইংরেজি বাজনা বাজল, কোমর জড়িয়ে নাচ হলো নিয়ম মাফিক, বেহেড মাতলামির রীতি বজায় রাখল কেউ কেউ। দেশি বিদেশি সুরা আর হোটেল পক্ষ সুখাদ্যে উপচে পড়ল শুভাশিসের ফ্ল্যাট। আসর ভাঙল মধ্যরাত। অরূপ, শালিনী গেল সবার শেষে, প্রায় 12:30টায়। ফ্ল্যাট খালি হওয়ার পর ফুল স্পিডে ঘুরন্ত পাখার নিচে কয়েক মিনিট মাথা টিপে বসে রইল ছন্দা। ভিড়ে, নিঃশ্বাসে এতক্ষণ এক কৃত্রিম উত্তাপ ছেয়ে গিয়েছিল গোটা ফ্ল্যাটে। ধীরে ধীরে ফিরছে প্রাকৃতিক শীতলতা। এ সময় শরীর যেন আর চলে না, সম্পূর্ণ নেতিয়ে পড়তে চায়। শুভাশিস ব্যালকনিতে এসে পরিতৃপ্ত মুখে সিগারেট ধরালো একটা। উল্টো দিকের ফুটপাথের দেওয়ালে কয়েকটি ছেলে নির্বাচনী স্লোগান লিখছে। এক যুবকের নিখুঁত হাতের টানে ফুটে উঠল দলীয় প্রতীক। শুভাশিস তাকিয়ে তাকিয়ে দেখছিল, অথবা দেখছিল না। চোখ দিয়ে আর কতটুকুই বা দেখে মানুষ, দেখে তো মন। শুভাশিসের সেই মন আজ নিজেরই গন্ধে মাতোয়ারা, আত্মমগ্ন। সাফল্যের ছবি ছাড়া এখন অন্য কিছু দেখার তার অবকাশ কোথায়? বাইরে দাঁড়িয়ে কি করছো? ঘরে এসো। হাওয়াটা বেশ লাগছে কিন্তু। ও হাওয়া মোটেই ভালো নয়, হিম পড়ছে, ঠান্ডা লেগে যাবে। শুভাশিস ব্যালকনি থেকে ফিরল। টোটোর ঘরের দরজা আধ খোলা। একটু আগেও ঘুরে ঘুরে অভ্যাগতদের হাই হ্যালো করছিল টোটো। এবার বোধহয় ঘুমিয়েছে। ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল, কেমন সাবালকের মতো আজ দেখভাল করছিল অতিথিদের। তবে শৈশবের কিছু অভ্যেস এখনো যায়নি। এখনো দরজা খোলা রেখেই ঘুমোয় টোটো। টানা কাচের দরজা বন্ধ করে লম্বা রডে পর্দা টেনে দিল শুভাশিস। ছন্দার পাশে বসে বলল, কি খুব কাহিল হয়ে পড়েছ তো? হ্যাঁ, ঠিক আছে। মিছিমিছি শরীরে জোর করে স্ট্রেনটা নিলে। অরূপ শালিনীদের ওখানে করলেই তো হতো, ওরা তো করতেও চেয়েছিল। শালিনীদের বাড়িতে কথায় কথায় পার্টি হচ্ছে, এটা এখানে না হলে দৃষ্টিকটু লাগতো। তা ঠিক, তবু তুমি পুরোপুরি সুস্থ থাকলে একটা কথা ছিল। আরে বাবা, গ্যাদারিংটা তো ক্লাবেও করা যেত। তুমি এমন জেদ ধরলে। দেখো, ক্লাবে ঠিক সুখ হয় না,
মাঝখান থেকে গুচ্ছের খরচা। দেখো কাণ্ড, তুমি কিনা আমাকে কিপটে বলো। আরে বাবা, একটু নয় বেশি খরচা হতোই। উফ, তোমার এই মিডল ক্লাস মেন্টালিটিটা এখনো গেল না। আমরা তো মিডল ক্লাসই। নো 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 নো, উই আর অন দ্য রাইজ। উঠছি, আরও উঠবো। তা কোথায় উঠবে? সিলিংয়ে? দেখো না কোথায় পৌঁছই। তোমাকে আর মাটিতে পা ফেলে হাঁটতেই দেব না। হাতে হাঁটবো নাকি? উড়বে, ডানা মেলে। সিটি ব্যাংক থেকে আর একটা গাড়ি কিনছি, মারুতি 1000, তোমার আর টোটোর জন্য। সমীরণ শিগগিরই একটা ভালো ড্রাইভার পাঠিয়ে দেবে বলেছে। বেড়াতে গেলেও এবার উটি, সিমলা, কোডাইকানাল নয়। যদি যাই তো অন্য কন্টিনেন্ট। কি খুশি? টোটো খুব খুশি হবে। তুমি হবে না? আমি তো খুশি। পার্টি কিন্তু আর জমেছিল ভালো, কি বলো? হ্যাঁ, অন্তত তোমাদের ওপেনিং সেরিমনিটার মতো ম্যাদামারা হয়নি। যা, কি এমন খারাপ হয়েছিল সেদিন? হ্যাঁ, ভালো স্ন্যাক্স ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ছিল। খাওয়া দাওয়ার কথা বলছি না, কেমন যেন ফাঁকা ফাঁকা। কথাটা ঠিক। উদ্বোধনের দিন অনেককেই আমন্ত্রণ জানিয়েছিল অরূপ শুভাশিসরা। ডক্টর সার্কেলের হাতে গোনা কয়েকজন এসেছিল। সমীরণ ভাস্কররা তো বিকেলে একবার করে বুড়ি ছুঁয়ে চলে গেল। সপ্তাহের মাঝখানে কে আর সন্ধেবেলা চেম্বার ছেড়ে এসে বসে থাকে? বেশ কয়েকটা ওষুধ কোম্পানির লোক অবশ্য এসেছিল, লোকাল কাউন্সিলর আর গোটা 2-4 সরকারি আমলা। এছাড়া অরূপ শালিনীর কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আর শুভাশিসের পক্ষ থেকে ছন্দার বাবা, মা, দিদি, জামাইবাবুরা, আর ইন্দ্রাণীর ছোট দেওর চাঁদু। শিবসুন্দর যে আসবেন না জানাই ছিল। তুফানও এলো না। সেদিন মনে মনে বেশ রাগ হয়েছিল শুভাশিসের। এ যেন তাকে একঘরে করার চেষ্টা। তুফান অবশ্য পরদিনই এসেছিল, শুভাশিসের সঙ্গে তার দেখা হয়নি। আগেই টোটোর মুখে ভাষা ভাষা শোনা ছিল শুভাশিসের। বাবার কি সব সমস্যা চলছে গ্রামে। তুফানও নাকি সে সব কিছুই বলে গেছে ছন্দাকে। শুভাশিস এর কি বিহিত করতে পারে? অনেকবার তো পই পই করে বাবাকে বলেছিল তার কাছে থাকতে, বাবা কর্ণপাতও করেনি। এখন বুঝুক, বাবা যদি আদ্যিকালের ধ্যান ধারণা আঁকড়ে থেকে ছেলের অস্তিত্বকে ফেলতে পারে, ছেলের আর কিসের দায় বাবার কথা ভাবার? শুভাশিসের এখন ভাবতে বসার সময়ই বা কোথায়? আর একজনও সেদিন যে আসবে না তা জানত শুভাশিস, আশাও করেনি। তবু চাঁদু যখন এলো, তার সঙ্গে কি মেয়েটাকে পাঠাতে পারত না? ইন্দ্রাণী খুব ভালো মতোই বোঝে মেয়ের জন্য কি নিঃসীম আকুতি আছে শুভাশিসের। চিরকালটা তবু কি নির্মম আচরণ করে গেল। মেয়েটাকে কিচ্ছুটি দিতে দিল না কোনোদিন। একটা ফ্রক না, একটা পেন না, একজোড়া জুতো পর্যন্ত না। কচ্ছিত কখনো বই উপহার দিয়েছে, তাও বাপ্পার নাম করে। একটা অসতর্ক মুহূর্তের দায় একাই বহন করতে চায় ইন্দ্রাণী। এতটুকু ভার দেবে না শুভাশিসকে। মেয়েটা যে শুভাশিসের, সেটাই কোনোদিন মুখ ফুটে স্বীকার করল না। নারী যদি সরবে অস্বীকার করে যায়, তবে সব বুঝেও পুরুষের পিতৃত্বের দাবি কেমন শূন্যগর্ভ হয়ে যায়। সংশয় আর প্রত্যয়ের দোলাচল কুকুর তাড়া করে ছুটিয়ে মারতে থাকে পুরুষকে। এসব কথা ভাবলেই মনটা ব্যথিয়ে ওঠে, ফুরফুরে ভাবটা পানসে মেরে যায়। বুকের মধ্যে ইন্দ্রাণী তিতিরের জন্য যে আলাদা কুঠুরি আছে, তার দরজা সজোরে বন্ধ করল শুভাশিস। কয়েক লহমাতেই একটা হাসি হাসি ভাব এসে গেল মুখে, প্রায় সত্যিকারের হাসির মতো। প্রায় সত্যিকারের কেন, সত্যি সত্যি।
তিতির স্কুল থেকে 4:30 নাগাদ বাড়ি ফেরে। ছুটির পর স্কুলের গেটে খানিক জটলা হয় বন্ধুদের। সম্রাট, পাঞ্চালি, কুলজিৎ, ঝুলন কেউ না কেউ পালা করে খাওয়ায়। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, ভেলপুরি। স্কুল থেকে বাস রাস্তায় আসার পথে নতুন একটা ভিডিও গেমসের দোকান হয়েছে। দল বেঁধে সেখানেও হানা দেয় সকলে। আঙুলের টুসকিতে 30, 40, 50 টাকা উড়ে যায় এক একদিন। ঝুলন যে ঝুলন, সেও আজকাল ঝ্যাট করে 50-100 টাকার নোট বের করে দেয়। তিতিরের খরচা করার দৌড় 10 থেকে 12। তিতির ওদের সঙ্গে এঁটে উঠতে পারবে কেন? তার চেয়ে মানে তার কেটে পড়াই ভালো। কেটেই পড়ে তিতির, কিন্তু বিকেলে তার তেমন কিছু করারও থাকে না। পুজোর পর থেকে একটা টিউটোরিয়ালে ভর্তি হয়েছে। সপ্তাহে 2 দিন ক্লাস। ওই 2 দিন তাও যা হোক বিকেলটা পার হয়ে যায়। বাকি বিকেলগুলো বাড়ি ফিরে ভোঁ হয়ে বসে থাকে তিতির। এক দিন মা না থাকলে প্রেস ঘরে এসে মেশিন দাদুর সঙ্গে হাবিজাবি বকে, নয়তো ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কমলা রং সূর্য ক্রমশ লাল হয়ে যায়। সরতে সরতে কখন টুক করে হারিয়ে যায় বহুতল বাড়িটার পেছনে। অট্টালিকার ছায়া লম্বা হতে হতে একসময় গ্রাস করে নেয় গোটা ঢাকুরিয়াকে। সন্ধে নামে, কালচে বিষণ্ণ সন্ধে। অঘ্রাণের বাতাস হিম হয়ে আসে, শিশিরে ভিজতে থাকে ছাদ। সোঁদাটে একটা গন্ধ ছড়ায় ছাদ, শুধু তিতিরেরই জন্য। তবে সেই ঘ্রাণও বুক ভরে নিতে পারে না তিতির। হিম পড়ার সময় ছাদে থাকলে মা খুব রাগারাগি করে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে দোতলায় নেমে আসে সে। ডুবে যায় বই খাতায়, নয়তো টিভিতে। আজ রুটিনটা একটু অন্যরকম হলো। স্কুল থেকে ফিরে তিতির দেখল দাদু ঝিমোচ্ছে না, তাস খেলছে না, বড় ঘরে বসে আছে টান টান। কিরে, আজ তুই এত দেরি করলি? কই না তো, 4:35, এই সময় তো ফিরি। তাই কি? আজ যেন একটু বেশি অন্ধকার হয়ে গেছে। আকাশে মেঘ আছে। হ্যাঁ, সে কি রে, অঘ্রাণ মাসে মেঘ করলো? কোনো মানে হয়? তোমার কি অসুবিধা হলো? আরে চাষের ক্ষতি হবে না? ফুলকপি, বাঁধাকপি সব তো একবারে 12টা বেজে যাবে। তাতেই বা তোমার কি? তোমার তো কপি খাওয়া বারণ। আরে আমার জন্যে নয় রে বুড়ি, তোদের কথা ভেবেই বলছি। আরে বলছি, তুই কি এখন আবার কোথাও বেরোবি নাকি? না, কেন বলো তো? ওই চাঁদু সিনেমার ক্যাসেট আনবে, আমার ঘরে বসে দেখা হবে। সে তো সন্ধ্যের পরে। আরে বাবা, শীতের সন্ধ্যে তো দেখতে দেখতে এসে যাবে। শোন, তুই যেন আর কোথাও বেরোস না। না রে বাবা না, আমি আছি। সেই ভালো। ছোটকার ছবি বেরিয়েছে কাগজে, স্টিল ছবিও ছাপা হয়েছে। যে কাগজেই বেরোক, কাটিংগুলো যত্ন করে জমিয়ে রাখে ছোটকা, দেখায় সকলকে। এই ফিল্মটার ওপর ছোটকার বড় আশা। ছোটকার হাবভাবে স্পষ্ট বোঝা যায়। মন দিয়ে দেখতে হবে ফিল্মটা। দাদুর ঘরে ক্যাসেট দেখানোর প্ল্যানটা ভালোই। অনেক দিন পর দাদুর মুখে নির্মল হাসি দেখা গেল। এ কি কম কথা? দোতলায় এসে আবার চমক। বাবা আছে ঘরে, মশারি টাঙিয়ে ঘুমোচ্ছে। জ্বর হলো নাকি? কাল রাত্রিরে খুব কাশছিল বাবা। মশারি তুলে তিতির আলগা হাত ছোঁয়ালো বাবার কপালে। গা তো গরম নেই। কদিন ধরেই বাবা খুব একটা বেরোচ্ছে না। তা বলে এমন প্রমত্ত ঘুম এই শীতের বিকেলে? আবার কি আলসেমির ভূত চেপে বসেছে বাবার মাথায়? নাকি বাবাও আজ ছোটকার সিনেমার ক্যান্ডিডেট? দিবানিদ্রা দিয়ে তরতাজা করে নিচ্ছে নিজেকে। ইউনিফর্ম ছেড়ে সালোয়ার কামিজে নিজেকে বদলে নিল তিতির। শীতকালে বড় ধুলো জমে মুখে,
বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিল, মুছল ঘষে ঘষে, ঘরে ফিরে ক্রিম মাখল, গার্ডার খুলে ছড়িয়ে দিল চুল, হালকা চিরুনি চালালো। হঠাৎ মনে হলো বাইরে কে যেন মিহি সুরে ডাকছে তিতিরকে। তিতির ছুটে গেল দরজায়। হিয়া। আরে হিয়া, তুই হঠাৎ? এলাম। কি করছিলি? কিছু না, দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে আয়। এই, একটু বাইরে যাবি আমার সঙ্গে? কোথায়? চল না, একটু হেঁটে আসি, কথা ছিল। এক কাজ করলে হয়, ওপরে চল, ওখানে বসেই কথা বলা যাক। তোর সঙ্গে একটু প্রাইভেটলি কথা বলতে চাই রে তিতির। বেশ তো, ছাদে চল না, ছাদ নিরিবিলি। আচ্ছা চল। তিতির তাকে প্রায় টেনেই নিয়ে গেল ছাদে। নি, এবার বল। আমি মরে যাব রে তিতির। মানে? কেন, কি হয়েছে? আমি যে কিভাবে তোকে কথাটা বলি। কি হয়েছে আগে বলবি তো? আমার বাবা আবার বিয়ে করেছে। কেন? কবে? অনেক দিন ধরেই ঘটনাটা ঘটবে করছিল। ওই তুই যখন পুজোর পর আমাদের বাড়ি গিয়েছিলি, তোকে একটা কথা বলবো বলেছিলাম, মনে আছে? এই কথা? পুজোর সময় থেকেই ব্যাপারটা পেঁচাচ্ছিল। ভদ্রমহিলার সঙ্গে বাবার যে অ্যাফেয়ার চলছে সেটা আমি আগেই জানতাম। অষ্টমীর দিন বাবা হঠাৎ মহিলাকে বাড়িতে এনে হাজির করল। বাবারই কলিগ। ঠাম্মা সেদিন বাড়ি ছিল না। বেলুর মঠ থেকে আমার এক পিস্তুত দাদুর বাড়ি গিয়েছিল। সেই চান্সেই মহিলা সারা দিন আমাদের বাড়িতে। দুজনে মিলে আমাকে কি কনভিন্স করার চেষ্টা! সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি রে তিতির। মা নেই, ভেবেছিলাম অ্যাটলিস্ট বাবা তো আছে। ঠাম্মি ফিরে এসে খুব রাগারাগি করেছিল বাবার উপর। বলেছিল বুড়ো বয়সে আর লোক হাসাস না। বাবা ওই তখনকার মতো চুপ করলো, কিন্তু শুনলো না কথা। গত শুক্রবারই সেই মহিলাকে রেজিস্টার করে বাড়িতে এনে তুলেছে। She is nothing but a bitch. আমার ঘেন্না করছে। শান্ত হ হিয়া। জানিস ওই মহিলা ইজ আ ম্যারিড ওম্যান। হাজবেন্ডকে ডিভোর্স করার বহু আগে থেকে বাবার সাথে একটা ডার্টি রিলেশন তৈরি করেছিল। হাজবেন্ডটাও একটা বোকার ডিম, ভোদাই, দিব্যি শিখণ্ডী হয়ে দাঁড়িয়েছিল। আর বউ সুযোগ মতন কিক আউট করে দিল তাকে। এই হ্যালহ্যালে লোকগুলোকে যে আবার কি করতে ইচ্ছে করে। আমি বড় হলে না ওরকম নোংরা বউকে সহজে ছাড়ান দিতাম না, ভুগিয়ে মারতাম। তুই এত কথা জানলি কি করে? পাঞ্জেন্ট স্মেল কখনো চাপা থাকে না। এই নিয়ে আমাদের বাড়িতে ঠাম্মার সঙ্গে কম দিন ধরে অশান্তি চলছে। কিছু বলতে গেলে মায়ের এক্সাম্পল দেখায়। আমার মা, চিন্তা করতে পারছিস? আমার মা। মার বিয়ে, ডিভোর্স কিছুই আমি সাপোর্ট করি না। তোমাদের মধ্যে এতই যদি ইগো ক্ল্যাশ, ছেলে মেয়ে দুটোকে পৃথিবীতে আনার কি দরকার ছিল? তোমরা সুখ করতে চাও, করো না। তার জন্য আমরা জন্মে সাফার করব কেন, বলতে পারিস? আচ্ছা বলতো, আমি কি ভুল কিছু বলছি? তবু মার একটা ডিফেন্স ছিল। যে বয়সে মার ডিভোর্স হয়েছে, সে বয়সে মায়ের পক্ষে একা থাকা অনেক প্রবলেম। আমার মামার বাড়ির কেউ মাকে জায়গা দেয়নি। মা কি করবে বলতো? মা আমাকে সব বলেছে। রনিকে নিয়ে একা একাও থাকতে হয়েছিল মাকে। কোথাও বাড়ি ভাড়া অবধি পাইনি। সে সময় তরুণ আঙ্কেল মাকে একটা শেল্টার তো দিয়েছিল। বাট দিস বিচ at the age of 40 কোন সাহস আমার বাবাকে বিয়ে করলো? আমার মা কখনো বাবার সঙ্গে থাকতে থাকতে অন্য কোনো লোকের সঙ্গে অ্যাফেয়ার চালায়নি। বাবা তাকে তাড়িয়ে দেওয়ার পর
কি বলি তোকে বলতো, মন খারাপ করিস না, যা হয়েছে সেটাই তোর কিছু করার নেই। আমি ঠিক মরে যাব দেখিস, কিছুতেই বাঁচবো না আমি আর। তোর বাবা মার কৃতকর্মের জন্য তুই কেন মরতে যাবি বোকা? তোর লাইফটা তো তোর লাইফ, তোকে মেনে নিতে বলছি না, সহ্য করে নে। পারবো না রে, মহিলা আবার নিজের ছেলেটিকেও সঙ্গে করে এনেছেন। এই রনির মতো হবে বা ওর থেকে ছোটও হতে পারে, খালি বলছে তোমার ভাই তোমার ভাই। আচ্ছা তুই বল, এই বুড়ো বয়সে একটা আসমান থেকে টপকানো ভাই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে রনির জায়গায়? কোনোদিন একা বাড়িতে পেলে না আমি ওই ছেলেটাকে খুনই করে ফেলবো। পাগলামি করিস না, ঠাকুমা কি বলছে? ঠামা তো ও বাড়িতে থাকতেই চাইছে না, আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে বলছে। আবার নাকি সেলাই শুরু করবে। এ কি হয় নাকি বল? আমাকে মরতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। হিয়া, ফের ওই কথা। নিজেকে এত একা ভাবছিস কেন? আমরা তো তোর সঙ্গে আছি। থাকিয়া আমার কেউ নেই রে, যার এমন হয় শুধু শুধু সেই বুঝে। কষ্ট করে 1-1.5 বছর কাটিয়ে দে। তুই তো ডাক্তারি পড়বি, তখন হোস্টেলে থাকিস, দেখতে দেখতে ডাক্তার হয়ে যাবি, তখন ঠাকুমাকে নিয়ে তুই। দেখা যাক কি হয়। রাজর্ষি কি বলছিল জানিস? ওকেও তুই বলেছিস নাকি? হ্যাঁ, একমাত্র রাজর্ষিই জানে, আর তুই জানলি। কি বলল সে? বলছিল নিজের জায়গাটা তুই কিছুতেই ছাড়বি না, তোকে মানুষ করাটা তোর বাবার কর্তব্য, ডিউটি। তোর বাবাকে কেউ দখল করে নেবে আর তুই সেটা মেনে নিবি? নো, তুইও তোর বাবাকে দখল করে বসে থাক, 1 সেন্টিমিটারও ছাড়বি না। তোর বাবাকেই বুঝতে দে টাগ অফ ওয়ারে কোন দিকে যাবেন উনি। তিতিরের গলা অবধি তেতো হয়ে গেল। যেমন ঝগড়াটে ছেলে, তেমনই হিংসুটে পরামর্শ। আর এই ছেলেই এখন হিয়ার ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড। তিতিরের কাছে আসার দরকার কি ছিল হিয়ার? শুধু কাঁদতে। ইন্দ্রাণী ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ল। বড় ঘরে হট্টমেলা বসে গেছে। জয়মোহন, আদিত্য, রুনা, বাপ্পা, তিতির, অ্যাটম, কন্দর্প, কে নেই? প্রেসে কাজ করে যে দুর্লভ, সেও রয়েছে, কথা বলছে জয়মোহনের সঙ্গে। বড় সোফার পেছনে মিনতিও দাঁড়িয়ে, চালচিত্রের মতো। আদিত্য আর কন্দর্প গল্পে মত্ত। রুনার সঙ্গে কথা বলতে বলতে বাপ্পা তবলা বাজাচ্ছে অ্যাটমের মাথায়। তিতির ছোট সোফায়। আহা, এমন মিলন মেলা এই গৃহে বিরল। আদিত্য ইন্দ্রাণীকে দেখে দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙল। আজই এত দেরি করে ফেললে? আরে সবাই কখন থেকে তোমার জন্য বসে আছে। ইন্দ্রাণীর কপালে ভাঁজ ছিল, চিন্তার। স্কুলের ঝঞ্ঝাটটা মিটেও মিটছে না। ভাঁজটুকু কপাল থেকে মুছে নিল ইন্দ্রাণী। এমন এক সুন্দর পারিবারিক দৃশ্যে উদ্বিগ্ন মুখ মানায় না। স্মিত মুখে সে বলল, হ্যাঁ, সবই তো 7টা বেজেছে, আমি বরং চট করে উপর থেকে ঘুরে আসি। না না বৌমা, আবার উপরে গিয়ে কি হবে? জাদু বলছে 2.5 ঘন্টার ছবি, এরপর শুরু হলে আমি খাবো কখন? বাবা, কিচ্ছু দেরি হবে না। জাদু বরং ততক্ষণ আপনার ঘরে ওই ভিসিপি টিসিপি লাগাক, আমি যাবো আর আসবো। ও, জাদু তাহলে সকলকেই নেমন্তন্ন করে রেখেছিল, আমি লাস্ট। ভেবেছিলাম বাবা যদি রাজি না হয় তাহলে। দ্রুত কাপড় বদলে বাথরুম ঘুরে ইন্দ্রাণী নিচে নেমে দেখল গোটা জটলাটা সরে গেছে শ্বশুর মশাইয়ের ঘরে। ইজি চেয়ার আলো করে মধ্যমণি হয়ে বসে আছেন জয়মোহন। খাটের গ্যালারি দর্শকে পরিপূর্ণ। দুর্লভ একটা মোড়া টেনে বসেছে মিনতি মাটিতে টিভির সামনে। দেওয়ালের ছবি থেকে হাসছেন শাশুড়ি শোভনাও। আচ্ছা, দীপু আসলে ভালো হতো না? দূর, ওর জন্য অপেক্ষা করতে হবে না। কতবার বলে দিলাম সন্ধে সন্ধে ফিরো আজ। এই জাদু, তুমি স্টার্ট করে দাও তো। আচ্ছা ঠিক আছে, শুরু হোক শুরু হোক। ইন্দ্রাণী খাটে বসেছে। সিনেমা শুরু হলো। জয় পরাজয়,
টাইটেলে নায়ক নায়িকার পরেই কন্দর্পর নাম, বড় বড় হরফে, ঘরে মৃদু হর্ষধ্বনি। কন্দর্পর পিঠে আলগা কিল মারল রুনা। জয়মোহনও ঘাড় ঘুরিয়ে দেখলেন ছেলেকে গর্বিত চোখে। আরম্ভটা পুরোপুরি ঋতুশ্রীর কবজায়। ডান পিঠে মেয়ে ঋতুশ্রী লাফাচ্ছে, গান গাইছে, নাচছে, ট্যাং ট্যাং গাছে উঠে পড়ছে। কখনো সে জিন্স শোভিত, কখনো সালোয়ার কামিজ, কখনো মিনি স্কার্ট। টাইট সাদা টি শার্ট আর শর্টস পরে টেনিসও খেলল ঋতুশ্রী। দূর দূর, মেয়েটাকে বাপ মা একটা শাড়িও কিনে দিতে পারে না, যত সব। উফ, একেই বলে ফিগার। দেখো যা পড়ছে তাই মানিয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখটিও ভারী টলটলে, আমাদের তিতিরের ভাব আছে ওর মধ্যে। হ্যাঁ গো, যা বলেছো তুমি। এই তোমাদের চোখে কি হয়েছে বলো তো? এই ঢ্যাপসা মুটকিটাকে তোমরা সুন্দর বলছো? এই তোমরা একটু চুপ করো তো, সবই তো হলো, কিন্তু চাঁদু কোথায়? চাঁদুকে দেখাচ্ছে না কেন বলো তো? আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো। চাঁদুর সিন কখন আসবে? কখন থেকে অপেক্ষা করে বসে আছি। বলতে বলতেই রোমহর্ষক দৃশ্য। ঋতুশ্রী জলে পড়ে গেছে, সাঁতার জানে না, হাবুডুবু খাচ্ছে। পথ দিয়ে নায়কের পেছনে মোটর সাইকেলে করে যাচ্ছিল কন্দর্প। চলন্ত দ্বিচক্রযান থেকে এক লাফে সে নেমে পড়েছে, উল্কার গতিতে ঝাঁপ দিয়েছে পুকুরে। চুল ধরে নায়িকাকে টেনে আনলো সে পাড়ে, কোলা পাঁজা করে এনে ডাঙায় শোয়াল। সিক্ত নায়িকার মুখে ফুঁ দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, জল বের করছে পেট টিপে টিপে। গোটা ঘর পিন পড়লে শোনা যায় এমন নিস্তব্ধ। আরে না 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 না, আরে কি করছিস চাঁদু? আরে উপর কর, উপর কর। চিৎ করে জল বার করে, কি করছিসটা কি? এখন আর উপায় নেই দাদা, শুটিং এডিটিং সব কমপ্লিট, সেন্সারও হয়ে গেছে। তোদের ডিরেক্টরটা কি রে? হ্যাঁ, কিচ্ছু জানে না। ডিরেক্টরের দোষ নয়, ঋতুশ্রীর দোষ। কিছুতেই উপর হতে রাজি হলো না। ওর নাকি পিঠে কোমরে হাত ছোঁয়ালে কাতুকুতু লাগে। এদের জানো না দাদা, কাতুকুতুর ব্যাপারে নায়িকাগুলো ভীষণ সেন্সিটিভ। হ্যাঁ সেই। সুদীপও এসে গেল কিছুক্ষণের মধ্যে। কন্দর্প পর্দায় এলেই সবাই চুপ, বাকি সময় কথা চলছে টুকটাক, ঠাট্টা তামাশা হচ্ছে। রুনার চটুল রসিকতায় পায়রা ওড়ানো হাসির লহর উঠল। বাপ্পার মন যত না সিনেমায়, তার চেয়ে বেশি ফুট কাটতে। বাংলা ছায়াছবির গ্রাম্যতা নিয়ে মাঝে মাঝে ঝাঁঝালো মন্তব্য করছে বাপ্পা। কন্দর্প হাসি মুখে শুনছে। সুদীপ মিনতিকে চা করে আনতে বলল। মিনতি উসখুস করছে, উঠছে না। জয়মোহনের ঢুলু নিয়ে আসছে বারবার, কেঁপে কেঁপে তাকাচ্ছে, প্রাণপণে সজাগ রাখতে চাইছেন স্নায়ু। এই সমস্ত দৃশ্য দেখে, সকলকে দেখে বুকটা ভরে যাচ্ছিল ইন্দ্রাণীর। এ বাড়িতে আগে কখনো এমন সুন্দর জমায়েত হয়েছে কি? ইন্দ্রাণীর তো মনে পড়ে না। শাশুড়ি বেঁচে থাকতেই তো ছোট ছোট অদৃশ্য পাঁচিলে ভরে যাচ্ছিল সংসার। সাংসারিক ছোট ছোট স্বার্থগুলো কোত্থেকে যে কখন দেওয়াল তোলে। তবুও তো একসঙ্গে ছিল সবাই বহুদিন। শাশুড়ি মারা যাওয়ার পর ইন্দ্রাণী কি পাঁচিলগুলোকে প্রকট করে দিল? কি বা আর করার ছিল তাছাড়া? ঘরের মানুষটি যার এমন আলাভোলা, নিজের মান বাঁচাতে ছেলে মেয়ের কথা ভেবে তাকে তো কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতেই হয়। হঠাৎ তিতিরের দিকে চোখ পড়ল ইন্দ্রাণীর। মেয়েটা ওরকম এক কোণে চুপটি মেরে বসে আছে কেন, সবার থেকে আলাদা হয়ে? যেন এই পরিবারের সে কেউ নয়, এমন একটা ভাব তিতিরের মুখে। ইন্দ্রাণী আবার সিনেমায় মন দিল। বেশ অভিনয় করছে চাঁদু। নায়িকার প্রতি একটা নীরব প্রেমের ভাব সুন্দর ফুটিয়ে তুলছে। আগে এইসব দৃশ্যে চাঁদুকে ভীষণ ক্যাবলা লাগত। মধুমিতার প্রেমে পড়েই কি চাঁদুর এই উন্নতি? দোতলায় ফোন বাজছে। সুদীপ তড়িৎ পায়ে উঠে গেল।
ওপর থেকে ডাকছে ইন্দ্রাণীকে। নদী, তোমার ফোন। যে আরেকজন এলো না, আরে বল না। কে? হ্যাঁ, সুভাষিস দা এলো না। আচ্ছা আসছি, দাঁড়াও। এখনই ফোন করতে হলো শুভাশিসকে। ইন্দ্রাণী বলতে যাচ্ছিল পরে ফোন করতে বলো, কি ভেবে উঠে এলো দোতলায়। রিসিভার ইন্দ্রাণীর হাতে দিয়ে সুদীপ ঘরে চলে গেছে। কি হলো? খুব ব্যস্ত আছো মনে হচ্ছে। তা একটু আছি, বলো কি বলছো? কি এমন জরুরি কাজ? আমার সংসারের। না, তেমন কিছু দরকার ছিল না। ওই বেগবাগানের চেম্বারটা তাড়াতাড়ি হয়ে গেল, নার্সিংহোমে চলে এলাম। ও, আসছো কবে? দেখি, সময় পেলেই যাব। নার্সিংহোম স্টার্ট করেও যা টেনশন। ও বাই দ্য ওয়ে, তোমার বন্ধুর বরের পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, আমাকে শেফালি বলেছে। আর কিছু বলবে? বাড়ির খবর সব ভালো তো? তিতির ভালো। তোমার বউয়ের শরীর কেমন এখন? আগের মতোই, এখনো এক জেদ, অপারেশন করাবে না। দেখো কি করবে। রাখছি এখন। নার্সিংহোম চালু হওয়ার পর থেকে শুভাশিস এ বাড়িতে আসা যাওয়া অনেক কমিয়ে দিয়েছে। টেলিফোনেই খোঁজ খবর নেয়। নতুন নেশা পেঁচিয়ে ধরেছে শুভাশিসকে। ভালো লক্ষণ। জটিলতা যত কমে আসে ততই মঙ্গল। আবার হইহল্লার মাঝে ফিরেছে ইন্দ্রাণী, কিন্তু কিছুতেই আর আগের মতো মনোযোগী হতে পারছে না। কোথায় যেন তাল কেটে গেল। যখনই এই পরিবারে ইন্দ্রাণী আপ্লুত হতে চায়, কেন যে তখনই টোকা দিয়ে যায় শুভ। ইন্দ্রাণীর কেমন নিয়তি। সুদীপ আর নামল না। সিনেমা শেষ, গ্যালারি খালি হচ্ছে। সবার আগে ছুটল দুর্লভ, পেছন পেছন তিতিরও উঠে গেল। চলো, অনেক রাত হলো, এবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। বাবা, আপনার খাবারটা গরম করে দিতে বলি? হ্যাঁ, এবার তো খেতে হয়। ইন্দ্রাণী চোখের ইশারা করল কন্দর্পকে। জয়মোহনের পাশটিতে এসে ঝুঁকল কন্দর্প। বাবা, বলছি তোমার কেমন লাগলো তা তো বললে না। আমার একার ভালো লাগলেই হবে? লোকজন সব টিকিট কেটে দেখবে, তাদের বিচারটাই তো আসল রে। তা হোক, কিন্তু তোমার কেমন লাগলো তা বলবে না? দেখ, বাপের চোখ তো, তোকে ছাড়া আর কাউকেই তেমন চোখে লাগলো না। তবে হ্যাঁ, সব থেকে কি ভালো লাগলো জানিস? এই যে তোরা সবাই আবার একসাথে হলি, এটাই খুব ভালো লাগলো। সে তো আমরা যখন খুশি হতে পারি, কোনো একটা অকেশন বার করলেই হয়। এই যেমন ধরো, মাঘ মাসে তোমার জন্মদিন, তাই না? তুমি তো এবার ৭৫ হচ্ছ। ঘটা করে আমরা তোমার ডায়মন্ড জুবলি করব, আর জয়রাও আসবে। কি বলো, আইডিয়াটা ভালো না? আরে তাতে আমার লাভ কি? খাবি তো তোরা। আরে বাবা, ঠিক আছে, সেদিন না হয় যা খুশি খাবেন আপনি। বলছো? তাহলে এক কাজ করো, ডাক্তারকেও সেদিন নেমন্তন্ন করো, কেমন? সে থাকলে আমি মনে একটু বল ভরসা পাবো আর কি। আচ্ছা আচ্ছা, তোমার পুত্তর কোথায় গেল বড় বৌমা? সে কি আর থাকে নাকি? অনেক রিকোয়েস্ট করাতে বহু কষ্টে আজকে একটা বাংলা বই গিলেছে, তাও আবার তার অমূল্য সময় নষ্ট করে। ইন্দ্রাণী অবাক হলো। আজ কি সবই উল্টো রকম হবে নাকি? শ্বশুর মশাইয়ের সঙ্গে বাপ্পার না অহিনকুল সম্পর্ক? তা বেশ, তুমি একবার ডাকো তো তাকে। কেন বাবা? আহা, ডাকতে বলছি, ডাকো না। বাপ্পা এলো হেলে দুলে। তাকে দেখে রহস্যময় হাসি ফুটেছে জয়মোহনের চোখে। শীর্ণ মুখে রক্তের আভা। হেঁয়ালি করার ঢঙে বললেন, আরে আমি যদি তোকে একটা জিনিস দিই, তাহলে তুই আমায় কি দিবি?
কি জিনিস? বলতো কি? সরি, আমি গেস করতে পারি না। জয়মোহন ইজি চেয়ার ছেড়ে উঠলেন, হাঁটছেন। ঝুঁকে তোষকের এক পাশ তুলে অনেকটা ভেতরে হাত ঢুকিয়ে একটা লম্বা খাম বের করলেন। আমাকে তুই খুব মুখ করিস। ভেবেছিলুম তোকে আমি দেব না। আজকে মনটা খুব ভালো লাগছে বলে যা যা তোকে দিয়েই দিলাম, যা। ছোঁ মেরে খামটা কেড়ে নিল বাপ্পা। ওপরে এক ঝলক দেখে উল্লাসে চেঁচিয়ে উঠল, আরে আরে আরে, এই তো ওশান লাইনেসের চিঠি। তুমি এটা এতক্ষণ আমাকে দাওনি? কি লোক মাইরি তুমি! হ্যাঁ রে, কি আছে ওতে? আছে আমার মাথা আর তোমার মুন্ডু। আহ্লাদে ঝকঝক করছে বাপ্পা। দ্রুত খাম ছিঁড়ে চিঠি খুলে পড়তে পড়তে আবার চেঁচালো, দাদু 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 দাদু, আমি চাকরি পেয়ে গেছি দাদু, জাহাজে। 2 জানুয়ারি থেকে ম্যাড্রাসে ট্রেনিং শুরু হচ্ছে। তোমাদের এই কলকাতাকে এবার আমি কাঁচকলা দেখিয়ে চলে যাব। কত মাইনে পাবো জানো? আমার জেনে কোনো কাজও নেই। ওই জাহাজের চাকরি ও ভালো না। ও কেন? কি সমস্যা? অল্প বয়সী ছেলেদের ওই জাহাজে থাকতে থাকতে না মাথাটা বিগড়ে যায়। হ্যাঁ, যত সব ব্যাকডেটেড আইডিয়া। যা যা ভাগ, ডেপো ছোঁড়া, সব বোঝে। চিঠি নিয়ে সগর্বে উড়তে উড়তে চলে গেল বাপ্পা। আদিত্য, কন্দর্প, রুনা হতচকিত মুখে দাঁড়িয়ে আছে। ইন্দ্রাণীর শরীর অবশ হয়ে আসছিল। এসেই গেল চিঠিটা। রাত্রে খেয়ে দিয়ে উঠে বাপ্পার ঘরে এলো ইন্দ্রাণী। টেবিলে পড়ে আছে খাম। খুলে চিঠিটা পড়ল নিজে। পুরোটা পড়ে কান মাথা ঝাঁ করছিল ইন্দ্রাণীর। চোখে যেন আধার ঘনিয়ে এলো। বাপ্পা যা যা বলেছে সবই ঠিক, কিন্তু মূল কথাটা তো একবারও বলেনি। আদিত্য খাটে আধশোয়া, সিগারেট খাচ্ছে, কি যেন ভাবছে ও শুয়ে শুয়ে। বাপ্পা পাশের ঘরে গান শুনছে। তুমি চিঠিটা পড়েছ? না, আমি আর পড়ে কি করব? ট্রেনিংয়ে কত খরচ তুমি জানো? তাই বা আমি জেনে কি করব? বলছো যখন, কত? এরা যা হিসেব দিয়েছে তাতে সব মিলিয়ে প্রায় 40,000। বলো কি, 40,000? ইন্দ্রাণী থম মেরে বসে আছে। এত গুমট কেন? নিচে তো লাগেনি। আকাশে মেঘ আছে, ছানা কাটা মেঘ। ঠান্ডা আজ কম। তাও ঘরে অতজন মানুষ বসেছিল একসঙ্গে, তখন তো এমনটা হয়নি। দেখো, আমাকে কেটে ফেললেও আমি অত টাকা বার করতে পারবো না। তাহলে আর কি, এখনই ছেলেকে ডেকে একবার বলে দাও। ইন্দ্রাণী কোনো উত্তর দিল না। বাপ্পা, এ বাপ্পা! বাপ্পা ঘরে এলো, দেখলো দুজনকে। কি? বসো, একটু কথা আছে তোমার সাথে। ভুরু কুঁচকে মায়ের পাশে বসলো বাপ্পা। দেখো, আমি আর তোমার মা পরামর্শ করে দেখলাম, তোমার ট্রেনিংয়ের অত টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। কে চেয়েছে তোমার কাছে টাকা? আমার কাছে 40 টাকা চাইলেও আমি দিতে পারতাম না। ব্যাস, তাহলে চুপ করে থাকো। ইন্দ্রাণীর এই মুহূর্তে মনে হলো, বাবাকে মান্য করতে না শিখিয়ে সে বাপ্পার উপকার করেনি। বাবা ঠিকই বলছে। এটা কিরকম কথা হলো? এত কষ্ট করে আমি অ্যারেঞ্জমেন্ট করলাম, বম্বে গিয়ে ইন্টারভিউ দিয়ে এলাম, তখন তো কিছু বলনি। তখন কি বলেছিলি যে অতগুলো টাকা লাগবে? আরে বাবা, বলার কি আছে, এ তো জানা কথা। 16-17 হাজার টাকা মাইনে দেবে, তার জন্যও তো কিছু গুড় ঢালতে হবে নাকি? আর আমি এত দিন ধরে ছোটাছুটি করে মরছি তোমাদের এই কথা শোনার জন্যে। একটু বোঝার চেষ্টা কর বাপ্পা, তুই তো আমাদের অবস্থা জানিস। বল, হঠাৎ বলতে আমরা 30-40 হাজার টাকা কোথা থেকে পাবো? আমার একটা গয়না পর্যন্ত নেই বাপ্পা, দেখেছিস তো।
বিয়ে বাড়িতে আমি রূপোর উপর সোনার জল করা গয়না পরে যাই। স্ট্রেঞ্জ। আচ্ছা আচ্ছা, তোমরা কি চাও বলো তো? আমার এত বড় চান্সটা গুবলেট হয়ে যাক? আরে বাবা, তা কেন চাইবো? তুই লেখাপড়ায় ভালো, এখানেই তো কত সুযোগ আসবে বাপ্পা। সিএ কর, ম্যানেজমেন্ট কর। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আই মাস্ট গো। আমাকে যেতেই হবে, আর আমি যাবই। আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি টাকাটা পাবো কোথা থেকে? টাকা কি গাছে ফলে বাপ্পা? অত শত জানি না। হ্যাঁ, ধার করে, ভিক্ষা করে, চুরি করে, যেভাবে খুশি জোগাড় করো, আমার টাকা চাই, ব্যাস। যদি না দিতে পারি? না দিতে পারো? তখন কি হবে সেটা দেখতেই পাবে। বাবা মা টাকা না দিলে বাপ্পা কোন পথে পা রাখবে? রঘুবীর কি আদৌ আদিত্যকে সাহায্য করছে, নাকি আদিত্য আবার ফাঁসবে বড় ঋণের জালে? সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন কাছের মানুষ, পঞ্চম পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শেখর, ইন্দ্রাণী পিয়ালি পাঠক, শুভাশিস প্রসূন দাস, তিতির ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীরা। শব্দগ্রহণ, আবহ, ধ্বনি প্রক্ষেপণ, পর্ব পরিচালনা সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। বিন্যাস চিন্ময় মণ্ডল। সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।